আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হেডলাইন এবং ব্যানারে দেখছেন আমি বলেছি যে কিছু একটা ঘটতে চলছে। আপনারা বর্তমানে জানেন যে বিএনপি সরকারের অবস্থা খুব একটা ভালো না। বিভিন্ন বিষয় আছে, সামনে একটা আন্দোলন হইতে পারে, ডিপ স্টেটের খেলা এখনো পূর্ণ হয়নি, এগুলো যেমন আছে, তেমনি আওয়ামী লীগের বিষয়ে কি করা হবে সেই জন্য আপনারা দেখেছেন যে বারবার ইলেকশনের আগে একবার একটা কুসুম কুসুম ভালোবাসা আওয়ামী লীগের কথা বলা হয়েছে, এখন আবার বলা হচ্ছে একটা পরিচ্ছন্ন আওয়ামী লীগের কথা, যারা কোনো দোষ করে নাই, যারা কিছুই করে নাই, এরকম আওয়ামী লীগের কথা। আবার এদিকে আপনার নর্থ ইস্ট নিউজের সিরিজ ধারাবাহিক যে নিউজগুলো উঠে আসছে, যে গত 5ই আগস্টে আন্দোলন সংগ্রামে কারা লাশ ফেলেছে, সেনাবাহিনী কিভাবে বেইমানি করেছে, নাইন্থ ডিভিশন কিভাবে বেইমানি করেছে, এগুলো সব যখন উঠে আসছে, তখন ডিপ স্টেটের আর বসে থাকার উপায় নেই। তারা তখন খেলতে নেমে গেছে। অনেকেরই জামিন হয়েছে, আরো অনেকের জামিন হবে, দেখবেন রাতের আধারে জামিন হয়ে যাবে। এমনও দেখবেন অনেকে সেনাবাহিনীর কাছে আছে, যেটা আমরা জানি যে সেনাবাহিনীর কাছে আছে, আইএসপি এর এখনো ঘোষণা দেয়নি কতজন গেছে আর কতজন আছে, এটা বলেনি। কারা কারা ওয়েস্টিন হোটেলে গত 2 বছর ধরে ছিল, কারা কারা ওয়েস্টিন হোটেলের চাউমিন খেয়ে পরবর্তীতে জামিন নিয়ে বেরিয়েছে, এইসব লোকগুলোর কথা আপনারা এখন যেমন জানেন, সামনেও আরো জানবেন। এই একটা গ্রুপকে দিয়ে ডিপ স্টেট একটা কুসুম কুসুম ভালোবাসার আপনার আওয়ামী লীগ খোলানোর চেষ্টা করছে, যেটার কাজ হবে যে বিএনপির সাথে থাকা, মানে কিছু বলবেও না করবেও না এইরকম, আর ডিপ স্টেট মাঝখান থেকে তাদের খেলাটা খেলে আনবে, তাদের নিজেদের যে কাজকাম এটা করে আনবে। এখন আপনারা বলতে পারেন বিএনপি কেন চাইবে এরকম দল? বিএনপির দরকার, এই ধরনের দল বিএনপিরও দরকার, ডিপ স্টেটেরও দরকার। কারণ সারা পৃথিবীতে জানে যে প্রধান বিরোধী দল, সর্বোচ্চ শক্তিমান দল হচ্ছে যে আওয়ামী লীগ, যদিও নির্বাচনে দাঁড়াইতে দেয়নি। সুতরাং এখন আওয়ামী লীগ তো আছে, একটা আওয়ামী লীগ আছে, তো ওই যে দেখেন, ওই যে দেখেন পরিচ্ছন্ন আওয়ামী লীগ, ওরা ওরা সব সৎ আওয়ামী লীগ, দেখেন দেখেন। এই আওয়ামী লীগ দেখাইয়া তারা তাদের কাজ সারবে, বিএনপির কাজ সারবে। এই ডিপ স্টেটের পয়সা খাইয়া এই লোকগুলো, যারা এই মুহূর্তে এই আওয়ামী লীগ, মানে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করার জন্য আছে, তাদের সাথে জগতে দেখবেন বাঘা বাঘা অনেক নেতাদেরকে, বাঘা বাঘা বাংলাদেশের অনেক বাঘা বাঘা নেতা আওয়ামী লীগের, এদের দেখবেন যোগ হয়ে আসতেছে, কিলবিল করে বেরোবে এরা। আর যারা বেরোবে এদের সবাইকে আমার হিসাবে এরা সবাই হচ্ছে যে ছার পোকা। বেডে যেমন ছার পোকা থাকে, আলো জ্বালাইলে দেখা যায় না, যে আলো নিবে আপনি শুইলেন লগে লগে এসে কামড় দিল, এই ছার পোকা। এরা গত 17 বছর আওয়ামী লীগের ভেতরে ছিল, এখন আবার এই রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে এরা আবার আসবে, তাদের ব্যবসা বাণিজ্য অমুক তমুক সব সেটেল করবে তারা, এরা আসবে, এরা এইটা এটা করবে। তবে একটা কথা আপনারা মনে রাখেন, এই রিফাইন্ড আওয়ামী লীগে আমরা কেউ যাব না। আমাদের কাছে আমরা বুঝবো আওয়ামী লীগ বলতে একমাত্র শেখ মুজিব, আওয়ামী লীগ বলতে একমাত্র শেখ হাসিনা। এই রিফাইন্ড আওয়ামী লীগ শেখ মুজিবরে মানবে, এই রিফাইন্ড আওয়ামী লীগ 72-এর সংবিধান মানবে, কিন্তু এই রিফাইন্ড আওয়ামী লীগ শেখ হাসিনার কথা বলবে না। এই রিফাইন্ড আওয়ামী লীগ জুলাই আগস্টের যেসব হত্যাকাণ্ড ঘটছে এইটার জন্য যে সেনাবাহিনী দায়ী, ডিপ স্টেট দায়ী, সেটা বলবে না। এই রিফাইন্ড আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ মামলা, অবৈধ রায়, হাজার হাজার মামলার কথা কিছুই বলবে না তারা, কারণ তারা তো পরিশুদ্ধ আওয়ামী লীগ দেখাবে। তবে আমাদের এখন কি কাজ? আমরা যারা তৃণমূল আছে, আমরা তৃণমূল, আমাদের উপরে নেতা একজন শেখ হাসিনা, মাঝখানে কোনো নেতা নাই, কোনো নেতা নাই, আমরা শেখ হাসিনার আওয়ামী লীগ। আমরা একটা স্লোগানই আবার চালু করতে হবে, যে ওই যে ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা তোমার সাথে। আমরা ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনার সাথেই থাকবো। আমরা রিফাইন্ড আওয়ামী লীগ বলেন আর ফাইন্ড আওয়ামী লীগ বলেন, আটা ময়দা সুজি আওয়ামী লীগ বলেন, আমরা শেখ হাসিনার আওয়ামী লীগের বাইরে যাব না। প্রলোভন আসবে, বড় বড় ভাইয়েরা দেখবেন যে আপনারা যা কল্পনাও করেন না, এইসব ভাইয়েরা ওখানে যাবে, ভুলেও ওই পথে পাড়া দিবেন না। এই রিফাইন্ড আওয়ামী লীগ যেটা করা হচ্ছে টোটালি ডিপ স্টেটের পয়সায়। মনে আছে আপনাদের মিজান, মিজানুর রহমান চৌধুরী আওয়ামী লীগের একজন জাটদেল নেতা, সেক্রেটারিও ছিলেন উনি সম্ভবত, উনি আওয়ামী লীগ মিজান করেছিল, টিকে নাই। এই রিফাইন্ড আওয়ামী লীগও টিকবে না 6 মাসও। তার কারণ কি জানেন? কারণ তৃণমূল এবং গ্রাস লেভেলের যারা শেখ হাসিনাকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, তারা এই রিফাইন্ড আওয়ামী লীগকে খাবে না।
কিন্তু এটা বানানো হবে। যেমন জাতীয় পার্টির জেপি ছিল, জাতীয় পার্টির আবার রওশন এরশাদ একটা করছিল, বিপাশা একটা করছিল, কিন্তু জাতীয় পার্টি এরশাদই ছিল মূল। সেম আওয়ামী লীগ থাকবে, শেখ হাসিনার আওয়ামী লীগই মূল। রিফাইন্ড মিফাইন্ড যা আসবে এগুলো সব হচ্ছে ধান্দাবাজ। এগুলারে চিহ্নিত করা, এদের দিগম্বর করার সময় আসছে এখন। আপনি এটা বললেন না যে ভাই রিফাইন্ড আওয়ামী লীগ কি তাহলে হয়ে গেছে, কালকে আসবে, পরশু দিন আসবে? না ভাই, এইটা আসতে হয়তো 1 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। গ্যারেন্টি সিউরিটি দিতে পারবো না যে কতদিন লাগবে, কিন্তু এটা আসতেছে, এইটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারে। এইটা আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এর আগেও চেষ্টা হয়েছে নির্বাচনের আগে, এখন আবার চেষ্টা হচ্ছে। চোখ কান খোলা রাখুন, দেখতে থাকুন, কারো সমালোচনা করার দরকার নাই। দেখতে থাকুন যে কি, যেদিনই আওয়ামী লীগের ঘোষণা আসবে সেই দিন দেখবেন যে কোন কোন নেতা কিভাবে যায়। আবার দেখবেন যে কিছু কিছু ফেসবুক স্ট্যাটাস এখন দেখবেন যেখানে বলা হবে যে এই অমুক কিছু করলো না রে, অমুক কিছু করলো না রে। এগুলো হচ্ছে হাইপ তোলা। তার মানে হচ্ছে যে আপনারা যাতে একটু আকর্ষিত হন, এরপর ওনারা জামিন টামিনে বেরিয়ে এসে আস্তে করে সব আবার রিফাইন্ডের দিকে যায়। সুতরাং এই রিফাইন্ড আওয়ামী লীগ বা মুনাফেক আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ তো এটা হচ্ছে মুনাফেক আওয়ামী লীগ। শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ যারা চিন্তা করে তারা হচ্ছে মুনাফেক। এই পৃথিবীতে মুনাফেকের যেমন অভাব নাই, মির্জাফরের অভাব নাই, খন্দকার মোস্তাকের অভাব নাই। আওয়ামী লীগের ভেতরে এখনো লক্ষ লক্ষ মুনাফেক আছে, লক্ষ লক্ষ খন্দকার মোস্তাক আছে। এরাই আর একটা আওয়ামী লীগ তৈরি করার চেষ্টা করতেছে। এই গ্রুপটা থেকে আপনারা সতর্ক থাকুন এবং একটাই স্লোগান, একটাই জিনিস আপনার মাথার ভেতরে সেট করেন যে আমরা ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা তোমার সাথে। কেউ যদি নাও থাকে শেখ হাসিনার সাথে, আমরাই থাকবো। প্রয়োজনে কেউ না থাকলেও আমি নিজে থাকবো। আমি শেখ হাসিনা ছাড়া, শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া কোনো আওয়ামী লীগ বুঝি না। এবার সেটা যে আওয়ামী লীগে হয়, সুতরাং আপনারা এটা মাথায় রাখেন। দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান প্রায় 2 বছর ধরে আছেন বাংলাদেশের বাইরে। আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্য 2024 সালে তার দলের পতনের পর আর বাংলাদেশে ফিরতে পারেননি। এর মধ্যে বিএনপি ক্ষমতায় আসার পর সম্প্রতি সাকিবের দেশে ফেরা এবং বাংলাদেশ দলের হয়ে খেলার বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। এমন আলোচনার মধ্যে খবর হলো সাকিব আল হাসান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন। সাকিব সহ আওয়ামী লীগের 7 জন সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে দিল্লিতে যান। সাকিব ছাড়া বাকি 6 জনের মধ্যে মৌলভীবাজার, শেরপুর, লক্ষ্মীপুর এবং চুয়াডাঙ্গার 1 জন ও ময়মনসিংহের 2 জন সাবেক সংসদ সদস্য ছিলেন। বৈঠকে ছিলেন এমন 3 জন সাবেক সংসদ সদস্য দাবি করেছেন আলোচনায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা ও দলটির ভবিষ্যৎ কর্মতৎপরতা নিয়ে আলোচনা হয়েছে। তাদের দাবি খুব শিগগিরই নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে আইনিসহ নানামুখী তৎপরতা শুরু করবে দলটি। প্রশ্ন হলো, বাংলাদেশের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মুক্তির পর রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রচেষ্টা নিয়ে নানা মহলে আলোচনা শোনা যাচ্ছে। এরই মধ্যে শেখ হাসিনা সাকিব আল হাসান সহ 7 সাবেক এমপিকে দিল্লিতে ডেকে নিয়ে বৈঠক করলেন। এমন খবর আসলে কি বার্তা দেয়? বৈঠকে ছিলেন এমন কয়েকজন নেতা বলছেন আওয়ামী লীগ রিফাইন্ড হবে, মানে বড় রকমের পরিবর্তন দলটিতে আসতে যাচ্ছে, তবে সেটি শেখ হাসিনার নেতৃত্বেই হবে, এমন ধারণাই তারা বৈঠকে পেয়েছেন। অন্যদিকে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের সূত্র ধরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশের শীর্ষ পর্যায়ে আগামী মাসের প্রথম দিকে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে পানি, সীমান্ত এবং বাণিজ্য সমস্যার সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যু নিয়ে আলোচনা হবে। শিগগিরই যে এমন একটা বৈঠক হতে যাচ্ছে সে ইঙ্গিত 16 এপ্রিল দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল দিয়েছেন। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আর বাংলাদেশে ফিরতে পারেননি। রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় দলের হয়ে দেশের বাইরে 4টি টেস্ট খেলতে পেরেছিলেন তিনি। 2024 সালের অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা ছিল তার। সেই ম্যাচ খেলতে দেশের পথে রওনাও দিয়েছিলেন তিনি, কিন্তু পরে নিরাপত্তার অজুহাতে তাকে থমকে যেতে হয় মাঝপথে। অভিযোগ আছে তখনকার অন্তর্বর্তী সরকার সাকিবকে দেশে ফিরতে দেয়নি। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আপত্তির কারণে
সাকিবের তখন দেশে ফেরা সম্ভব হয়নি। সেই থেকে সাকিবের ক্যারিয়ারের অনিশ্চয়তার দোলাচলে তুলছে। পরবর্তীতে নানা সময় বিভিন্ন সাক্ষাৎকারে এই অলরাউন্ডার বলেছেন দেশের মাঠ থেকেই তিনি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চান। সবশেষ বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান। সেই সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন সর্বোচ্চ মঞ্চে খেলার তাড়না আগের মতোই আছে তার, আপাতত বাংলাদেশে ফিরে খেলতে চান। খেলার পাঠ শেষ হয়ে গেলে ফের রাজনীতিতে জড়িত হওয়ার ইচ্ছা আছে তার। বাংলাদেশের ক্রিকেট থেকে সাকিব গত 2 বছরে অনেক দূরে থাকলেও তাকে নিয়ে আলোচনা থেমেছিল না। সেই প্রসঙ্গের পালে আরো জোর হাওয়া লাগে গত জানুয়ারিতে। বিসিবি সেই সময়ের পরিচালনা পর্ষদের সভা শেষে তখনকার পরিচালক আমজাদ হোসেন জানিয়েছিলেন সাকিবকে আবার তারা জাতীয় দলের জন্য বিবেচনা করবেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জিতে সরকার গঠনের পর সে আলোচনা আবারও সামনে আসে। বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছিলেন সাকিবের মামলার ফাইল নিয়ে কাজ চলছে এবং দ্রুতই তিনি মাঠে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে কিছুটা ভিন্ন সুর শোনা গেছে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কণ্ঠে। তিনি জানিয়েছিলেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নিরাপরাধ প্রমাণ করতে পারলে সাকিব ও মাশরাফি বিন মুর্তজা আবার দেশের মাটিতে খেলতে পারবেন। তবে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে সোজা সাপটা মন্তব্য করেছেন সাকিব। বলেছেন বিচার প্রক্রিয়া কত দ্রুত শেষ হবে তা সিস্টেমের সদিচ্ছার বিষয়। তার মতে তার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেগুলোর কোনো প্রমাণ নাই, কোনো ভিত্তি নেই, এটা সবাই বলছে, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসছে। বাংলাদেশের সিস্টেমে চাইলে দ্রুততম সময়ে শেষ করতে পারে, আবার অনেক সময় নিয়েও শেষ করতে পারে। এটা হচ্ছে সরকারের সদিচ্ছার বিষয়। দর্শক, সাকিবের বিরুদ্ধে যে ঘটনার জন্য হত্যা মামলা দায়ের করা হয়েছিল সেই সময় তিনি কানাডায় টি10 ফ্রাঞ্চাইজি লিগ খেলছিলেন। সাকিবের দেশে ফেরা না ফেরা কিংবা বাংলাদেশের হয়ে খেলবেন কি খেলবেন না, সাকিব ভক্তদের মাঝে এমন আলোচনার মধ্যে খবর হলো সাকিব আল হাসান দিল্লিতে গিয়েছেন। সেখানে তিনি দেখা করেছেন দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে। সাকিব আল হাসানের সাথে আওয়ামী লীগের আরো 6 জন সংসদ সদস্য দিল্লিতে গিয়েছিলেন। এই 6 জন সাবেক সংসদ সদস্য এখন কলকাতায় আছেন। এরা হলেন মৌলভীবাজার 2 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ময়মনসিংহ 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেল, শেরপুর সদর আসনের সাবেক এমপি ছানোয়ার হোসেন ছানু, লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ও চুয়াডাঙ্গা 2 আসনের সাবেক এমপি আলী আজগর টগর। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে শেখ হাসিনা গত 2 বছর ধরে দিল্লিতে দলীয় নেতাদের ডেকে নিয়ে বিভিন্ন সময় বৈঠক করেছেন। প্রায় এই ধরনের বৈঠক হয়, সেসব বৈঠকে বিভিন্ন দিক নির্দেশনা তিনি দিয়ে থাকেন। তবে এবারের বৈঠকটি এমন এক সময় হয়েছে যেখানে কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করা হয়। আবার একই সময় বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে 6 দিনের মধ্যে জামিন দেওয়ার ঘটনাও ঘটেছে। এরপর থেকে বাংলাদেশে নানা মহলে আলোচনা চলছে শিরীন শারমিনকে সামনে রেখে একটি রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা শুরু হতে পারে। এমনকি কেউ কেউ শিরীন শারমিন কি জোহরা তাজউদ্দিনের ভূমিকা নিতে পারবেন কি না সে সম্ভাবনার কথাও তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন কলামও লিখছেন। আবার বাংলাদেশের একটি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে শেখ হাসিনার অসম্মতি থাকায় রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা 2 দফা ভেস্তে গেছে। শেখ হাসিনার সাথে বৈঠকে ছিলেন দলটির এমন 3 জন সাবেক এমপি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন রিফাইন্ড আওয়ামী লীগের গুঞ্জন, শিরীন শারমিনের জামিন, দলের বর্তমান অবস্থা, এসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগের যে কথাটি উঠে এসেছে সেটি সত্যি নয় বলে তারা দাবি করেছেন। ইতিমধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অনেকগুলো জেলা ও উপজেলা এবং থানা কমিটি করা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকা এমপিদের সাথে তাদের নিজ নিজ জেলায় কমিটি গঠন নিয়ে কথা হয়েছে। এই 3 সাবেক এমপি দাবি করেছেন নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মিছিল করা প্রায় বন্ধ ছিল, কিন্তু এখন নতুন করে মিছিল করার সিদ্ধান্ত হয়েছে। 17 এপ্রিল বরিশাল, চট্টগ্রাম ও ঢাকায় মিছিলের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বৈঠকে উপস্থিত থাকা 3 এমপি বলেছেন তাদেরকে জানানো হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর রিফাইন্ড বা পুনর্গঠন এরই মধ্যে শুরু হয়ে গেছে, তবে সেটি এখন যেভাবে শেখ হাসিনার নির্দেশে চলছে সেভাবেই আওয়ামী লীগের কমিটিও পুনর্গঠন হবে বলে তারা দাবি করেছেন। সেক্ষেত্রে রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা শোনা যাচ্ছে সেটি ঠিক নয় বলে তারা দাবি করেছেন। দর্শক, এর মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির মরিশাস যাওয়ার পথে ভারত সফর করেছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঠিক কোন কোন বিষয় নিয়ে এই সফরে আলোচনা হয়েছিল তা জানানো হয়নি, তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই 2 দিনের সফরে গঙ্গা পানি চুক্তি, জ্বালানি সাহায্য সহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছিল বলে জানানো হয়। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই বাংলাদেশ ভারতের কাছ থেকে শেখ হাসিনার আমলে বসানো পাইপলাইন দিয়ে ডিজেল চেয়ে আসছে। সব মিলে মার্চ থেকে এপ্রিলের 14 তারিখ পর্যন্ত ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে সর্বমোট 30,000 মেট্রিক টন ডিজেল এসেছে। সবশেষ গত 14 এপ্রিল ভারতের নুমালীগড় থেকে এই পাইপলাইনের মাধ্যমে 8,000 মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে এসেছে। খলিলুর রহমানের সফর নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি আলোচনায় তোলা হয় বাংলাদেশের পক্ষ থেকে। এ নিয়ে ভারতের পক্ষ থেকে এতদিন আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। 17 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা বাংলাদেশের এই অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে ভারত সব অংশীজনদের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে। সূত্রগুলো বলছে ঠিক একই ধরনের কথা ভারতের পক্ষ থেকে গত অন্তর্বর্তী সরকারের আমলেও বলা হয়েছিল। গত বছরের 26শে নভেম্বর ঠিক একই প্রশ্নের জবাবে একই রকম উত্তর দিয়েছিলেন জয়সওয়াল। বলেছিলেন নাগরিকত্ব ও আন্তর্জাতিক আইন অনুযায়ী এমন একটি অনুরোধ ভারতের বিচারিক ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই করা হবে। জয়সওয়াল তখনও বলেছিলেন তারা বাংলাদেশ থেকে এমন একটি অনুরোধ পেয়েছেন, বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে। তারা সব স্টেক হোল্ডারের সঙ্গে গঠনমূলক আলোচনায় অংশ নেবেন। দিল্লির একাধিক সূত্র বলছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুটির চেয়ে ভারতের কাছে গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার ইস্যুটি। 16 এপ্রিলের ব্রিফিংয়ে রণদীপ জয়সওয়াল সেই ইঙ্গিতে দিয়েছেন, বলছেন ভারত বাংলাদেশের সমস্ত ঘটনা প্রবাহ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন। জয়সওয়াল আশা করেছেন উভয় পক্ষের বিস্তারিত মতামত ও অবস্থান জানতে শিগগিরই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্রগুলো বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের পরদিনই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইনটি বাংলাদেশের সংসদে পাশ হয়। প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের আমলে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল তখন ভারতই প্রথম কোনো দেশ যারা আনুষ্ঠানিকভাবে এর বিরোধিতা করে প্রতিক্রিয়া জানিয়েছিল, তাহলে এবার কেন ভারত চুপ আছে? সূত্রগুলো বলছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে 23 ও 29 এপ্রিল। এরপর মে মাসের শুরুর দিকে ভারত ও বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে। পশ্চিমবঙ্গের নির্বাচনে যেহেতু বাংলাদেশ একটা বড় ইস্যু, সে কারণে ভারত এখন বাংলাদেশ ইস্যুতে কোনো বার্তা দিতে চায় না। প্রধানমন্ত্রী নিজের দেশেই বুঝতে পারছিলেন না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে নিজের লোক, নিরাপত্তা, তবুও তিনি একা। 2024-এর 5 আগস্ট মাত্র 1 ঘন্টার মধ্যে ভেঙে পড়ে একটি সরকার। 15 বছর ব্যাপী দুর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনার সরকার। প্রশ্ন হলো এই পতন কি হুট করে রাস্তায় শুরু হয়েছিল নাকি আগে থেকেই ক্ষমতার ভেতরেই লেখা হয়ে গিয়েছিল এর শেষ অধ্যায়? 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লেও প্রশ্ন রেখে গেছেন, তিনি কি নিজেই গিয়েছেন নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল? নর্থ ইস্ট নিউজের বিস্ফোরক প্রতিবেদন দাবি করছে শীর্ষ সেনা কর্মকর্তাদের কৌশলেই পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের। এটা ছিল আগে থেকেই সাজানো এক কৌশল।
শেষ পর্যন্ত দেখুন, রয়েছে অনেক চাঞ্চল্যকর তথ্য। 5 আগস্ট কুর্মিটোলায় বাসার ঘাঁটিতে রাষ্ট্রীয় প্রোটোকলের কমতি ছিল না, কিন্তু শেখ হাসিনা ততক্ষণে বুঝে ফেলেছেন তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ক্ষমতার চাবি তার হাত থেকে চলে গেছে। কিন্তু যখন এটা বুঝলেন, ততক্ষণে আসলে জানতে পারলেন প্রায় 1 ঘন্টা আগেই উত্তরায় কারফিউর ব্যারিকেড সরে গেছে। নর্থ ইস্ট বলছে, ইউটিউবে দেওয়া এক বার্তায় শেখ হাসিনা দাবি করেছেন তিনি ভেবেছিলেন তাকে নিরাপত্তার কারণে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বাসার ঘাঁটিতে পৌঁছানোর পরই বুঝতে পারলেন তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, ক্ষমতা হারিয়েছেন। তার নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ, পুলিশ এবং র্যাবও তার গন্তব্য সম্পর্কে অবগত ছিল না। অথচ ওই দিন সকালে, মানে 5 আগস্ট সকালেই জেনারেল ওয়াকার ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছ থেকে একটি বাংলাদেশি সামরিক বিমানের ভারতীয় আকাশসীমায় প্রবেশের অনুমতি নিয়েছিলেন, বলছে নর্থ ইস্ট নিউজ। এই অনুসন্ধানী প্রতিবেদনে আরো যেসব তথ্য উঠে এসেছে তা এক কথায় ভয়াবহ, এবং বোঝা যাচ্ছে অনেক আগে থেকেই প্ল্যান করে এগোচ্ছিল একটি গোষ্ঠী। আপনাদের মনে আছে নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ইউনুসের বলা কথাগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। তিনি কি বলেছিলেন? বলেছিলেন ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান। প্রতিবেদন অনুযায়ী শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা এবং ডিজিএফআই এবং এনএসআই প্রধানরা চতুর কৌশল ব্যবহার করে প্রথমে শেখ হাসিনাকে নিজেদের উপর নির্ভরশীল করেছেন এবং তারপর তাকে ক্ষমতাচ্যুত করেছেন। বলা হচ্ছে 2024-এর 7 জানুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনের আগেই তৈরি করা হয়েছিল একটি প্রভাব বলয়। এটাকে বলা হচ্ছে চট্টগ্রাম সার্কেল। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় গোয়েন্দা সংস্থায় প্ল্যান অনুযায়ী বসানো হয়েছে বাছাই করা ব্যক্তিদের। সেগুলো কি কি? নর্থ ইস্টে যেগুলো এসছে দু একটি বলি। চট্টগ্রামের মোহাম্মদ কায়কাউসকে প্রিন্সিপাল সেক্রেটারি বানানো হয়েছে, মুখ্য সচিব। এরপর হাটাজারি নিবাসী মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোর্শেদকে বলা হচ্ছে তিনি মোর্শেদ খান, মানে বিএনপির নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তার ভাগ্নি জামাই, তাকে এনএসআই ডিজি করা হয়েছে। এখন তিনি অ্যাডজুটেন্ট জেনারেল। এবং কক্সবাজার নিবাসী মেজর জেনারেল হামিদুল হককে ডিজিএফআই এর মহাপরিচালক পদে বসানো হয়েছে। লিখছে যে এই হামিদুল হকের পরামর্শেই সাংবাদিক নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি নিযুক্ত করা হয়েছিল। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে নাইম ভাই, আমাদের সিনিয়র ভাই, নাইম ভাইকে প্রেস সেক্রেটারি করার পরে এটা নিয়ে কত তর্ক বিতর্ক হয়েছিল এবং তার নিয়োগ প্রক্রিয়া বেশ কিছুদিন থেমেছিল। পরে শেষ পর্যন্ত তিনি আবারও প্রেস সেক্রেটারি হতে পেরেছিলেন। আজকে বোঝা যাচ্ছে পেছনে শক্তিটা আসলে কি ছিল বা কারা ছিলেন। এবং প্রতিবেদনে বলা হচ্ছে যে ওই সময়কার মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমেদও এই চক্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন ওই সময়ে। এছাড়া পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সালমান এফ রহমান, আমরা সবাই জানি সালমান এফ রহমানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা। তার বাবা পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সম্ভবত শিক্ষামন্ত্রী ছিলেন ফজলুর রহমান সাহেব। এখন তার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো, খুব স্বাভাবিক, ব্যবসা বাণিজ্য করেন, নামকরা ব্যবসায়ী, আলোচিত ব্যবসায়ী। আসলে এই সালমান এফ রহমান উপদেষ্টা হন, প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, বেসরকারি বিনিয়োগ, এবং তিনি ক্রমশ আমরা দেখেছি যে সরকারের ব্যাপক প্রভাবশালী হয়ে উঠেছিলেন। এছাড়া ঢাকায় জাতিসংঘের তৎকালীন যে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস, যিনি এখন মিয়ানমারে তার পদায়ন হয়েছে, এই চক্রের প্রত্যেকের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন। একবার ভাবুন গোয়েন লুইসের কি কাজ, তিনি জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠানের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি হিসেবে কাজ করতেন, কিন্তু তাকে পলিটিক্যালি অত্যন্ত সক্রিয় দেখা গেছে এবং ষড়যন্ত্রের ভিতরেও তিনি জড়িত আছেন। নর্থ ইস্টের নিউজ আজকে এটি বলছে, এবং বলছে যে তিনি মানে গোয়েন লুইস জেনারেল ওয়াকারের সঙ্গে প্রায় দেখা করতেন। কি কাজ জেনারেল ওয়াকারের সঙ্গে গোয়েন লুইসের? জেনারেল ওয়াকারই বা তাকে কেন এত সাক্ষাৎ দিতেন? জানা যায় গোয়েন লুইস শেখ হাসিনার সরকারের প্রতি অসন্তুষ্ট ছিলেন, তা তো বোঝাই যায়। মোহাম্মদ ইউনুস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরে যখনই গণমাধ্যমের সঙ্গে গোয়েন লুইস কথা বলেছেন, তিনি এমন সব কথা বলেছেন যে কথাগুলো আসলে ইউনূসকে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দেওয়ার মতো করে। এবং যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে গোয়েন লুইস এক নতুন ফর্মুলায় জারি করেছিলেন, বলেছিলেন লোকজন যদি ভোট কেন্দ্রে যায় ভোট দেয়, সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন। মানে নিজেদের স্বার্থের জন্য তারা কি করতে পারেন, জাতিসংঘের তো আসলে বিশ্বব্যাপী কোনো করবার কিছু নেই, বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশে এসে তারা সবকিছু তছনছ করে দিয়েছে। যাই হোক, এই গোয়েন লুইস রামু সেনানিবাসকে জাতিসংঘের স্থায়ী শান্তিরক্ষা ঘাঁটিতে পরিণত করা এবং রাখাইন অঞ্চলে একটি সামরিক করিডোর তৈরির মতো বিতর্কিত প্রস্তাবগুলো সামনে এনেছিলেন। নিশ্চয়ই শেখ হাসিনার কাছেও সেগুলো গিয়েছিল, শেখ হাসিনা তো নিশ্চয়ই এগুলো পাত্তা দেননি। আমরা দেখেছি ইউনূসের আমলে এই বিষয়গুলো কত দূরে গিয়েছিল। কিন্তু আপনারা এটি তো জানেন, আমরা সবাই জানি, শেখ হাসিনা আসলে ইউনূসের মতো দেশ বিক্রির ধান্দা বুঝতেন না। তার অন্য অনেক সমস্যা থাকতে পারে, অনেক দোষ থাকতে পারে, দেশ বিক্রি করা, দেশের সম্পদ বিক্রি করা, কাউকে দিয়ে দেওয়া, এই ধান্দাটা তিনি করেননি। অনেকে বলবেন যে ভারতকে তিনি সব দিয়ে দিয়েছেন। ভারতকে কি দিয়েছেন 18 মাসে ইউনূস সরকার, সেটা অবশ্যই বের করেছে, আমরা সবাই দেখেছি। যাই হোক, এই যে চক্রটির কথা বললাম, যে এই চক্র আসলে হিংস্র পরিকল্পনা নিয়ে এগিয়েছে, এটি নর্থ ইস্ট নিউজ লিখেছে। তারা বলছে সংঘাত, সহিংসতা এবং সামরিক নিষ্ক্রিয়তার মধ্যে, মানে সামরিক বাহিনী চুপচাপ, যেখানে কথা বলবার দরকার সেখানে বলছে না, নিষ্ক্রিয় থাকছে, এইসবের মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষা হস্তক্ষেপকে যেন ন্যায্যতা দেওয়া যায়। এজন্য 5 আগস্ট গণসহিংসতার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করা এবং একটি যুদ্ধ পরিস্থিতি তৈরির পরিকল্পনা তারা করেছিল বলে অভিযোগ রয়েছে, লিখেছে নর্থ ইস্ট নিউজ। নর্থ ইস্ট আরো বলছে, একজন শীর্ষ ভারতীয় জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সময়োচিত বিচক্ষণ সিদ্ধান্ত এই পরিকল্পনা, বুঝতেই পারছেন অজিত দোভালের কথা তারা বলছেন। কিন্তু অন্য একটি সূত্র থেকে আমি এর আগেই জেনেছি, সেটি একটি কন্টেন্টে বলেছিলাম, যে আসলে র এই বিষয়টি মিস করেছিল। এইরকম একটি বিপর্যয় র একেবারেই বুঝতে পারেনি, বা কোনো কারণে তারা এটি মিস করে গিয়েছিল। কেজিবির তরফ থেকে এটি জানানো হয়েছে দিল্লিতে, দিল্লির শীর্ষ পর্যায় থেকে রয়ের কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মকর্তাদের এটি নিয়ে নরেন্দ্র মোদী বা অন্য কেউ অত্যন্ত প্রেসার দিয়েছিলেন, এবং তারপরে কিছুক্ষণের ভিতরেই এই দৃশ্যপটটি পাল্টে যায়। এই যে শেখ হাসিনাকে নৃশংসভাবে হত্যা করার চিন্তা, হেনস্থা করবার কুপরিকল্পনা এবং চূড়ান্ত অপদস্থ করার বদ মতলব হীন চক্রান্ত, এগুলো আসলে এই ঘটনার মধ্য দিয়ে কেজিবি করুক আর র করুক বা অজিত দোভাল করুক, এটি ব্যর্থ হয়েছিল। সুপ্রিয় দর্শক, আপনারাও দেখেছেন শেখ হাসিনার প্রস্থানের খবর ছড়িয়ে যাবার পর অরাষ্ট্রীয় শক্তিগুলো, নন স্টেট অ্যাক্টর শক্তিগুলো কোনো প্রতিরোধ ছাড়াই গণভবন, সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে, লুটপাট করিয়েছে, নির্বিকার ভঙ্গিতে, নির্বিবাদে। কেউ তাদের এতটুকু বাধা দেয়নি বা প্রতিরোধ করেনি। কেন করেনি? প্রশ্নটি একবার নিজেকেই করুন। ক্ষোভ আছে শেখ হাসিনার প্রতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় ভবন, রাষ্ট্রীয় সংস্থার প্রতি এই ক্ষোভ কার স্বার্থে? যাই হোক, এদিকে আওয়ামী লীগের নেতারা, মানে ওই সময় কারা, আওয়ামী লীগের নেতারা যারা ওই সময়ে বলা হচ্ছে ওই সময়ে শেখ হাসিনার কাছাকাছি ছিলেন বা তার সঙ্গে যোগাযোগে ছিলেন, তারা শেখ হাসিনাকে বারবার আশ্বাস দেবার চেষ্টা করেছিলেন, বলবার চেষ্টা করেছিলেন যে রাজনৈতিকভাবেই এখনকার যে পরিস্থিতি, এটিকে মোকাবেলা করা উচিত বা আমরা করতে চেষ্টা করতে পারি। শেখ হাসিনা আসলে রাজি হননি। কেন রাজি হননি? বুঝতে পারবেন, কারণ জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনীর আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তা রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করলে মানে পরিস্থিতি আরো ভয়াবহ হবে, তিনি নিরুৎসাহিত করেছেন তারা এটিকে। তারা বলেছেন এতে হতাহতের সংখ্যা বেড়ে যাবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা শেষ পর্যন্ত হয়তো সম্ভব হবে না। তারা, মানে ওই চক্র, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে একেবারে মুখ্যম সময় মতো কাজে লাগিয়েছেন। কিভাবে করেছেন জানি না, হয়তো ভয়ভীতি দেখিয়েছেন বা কিসের কারণে আমি জানি না। তাদের সহায়তায়, মানে শেখ রেহানা এবং সালমান এফ রহমানের সহায়তা, তারা শেখ হাসিনাকে শেষ পর্যন্ত সামরিক নির্ভর থাকতে রাজি করিয়েছিলেন বা বাধ্য করেছিলেন। আপনাদের আরো মনে আছে শুরুর দিকে যে কোটা আন্দোলন, এটা কিন্তু সহিংস ছিল না, এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই। ক্রমশ ধীরে ধীরে এটি সহিংস রূপ নিয়েছিল। এই প্রতিবেদন বলছে
এই সময় সেনা এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আন্দোলন দমনে জোর দেওয়া হয় শক্তি প্রয়োগের দিকে, কৌশলের বিষয় নয়। আমরা তো জানি অতীতে অনেক সরকারের সময় গোয়েন্দারা গোপনে নানান লেভেলে কথা বলে সরকার বিরোধী আন্দোলন নস্যাৎ করেছে, কিন্তু এবার হয়েছে উল্টোটা। এমনকি 6 ছাত্র নেতাকে যে আটক করা হয়েছে, সে তাদেরকে আটক করে যে বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করার যে ঘটনাটি ঘটেছিল, এটি আসলে বিক্ষোভকে আরো উস্কে দিয়েছিল এবং সরকার পতনে ভূমিকা রেখেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে উদ্ভূত সহিংস পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর উপর নির্ভর করাই ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। নিজেকে বাঁচাতে নির্বাসনে গিয়ে দেশান্তরী হয়ে সেই ভুলের মূল্যই তিনি চুকিয়েছেন। 5 আগস্ট আপনারা টিভি স্ক্রলে যখন শুনলেন বা আমরা যখন জানলাম সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, তখনই আসলে বোঝা গেছে সরকার বা শাসন ব্যবস্থায় পরিবর্তন হতে যাচ্ছে বা হয়ে গেছে। এই কারণেই হয়তো প্রশ্ন উঠছে, সবকিছু আগে থেকেই পরিকল্পিত ছিল। নর্থ ইস্ট নিউজ লিখছে, শাসন পরিবর্তনের অন্যতম প্রধান ফল ছিল জামাতের রাজনৈতিক পুনর্বাসন। জামাত নিষিদ্ধ ছিল, শেখ হাসিনা জামাতের প্রতি ন্যায় করেছেন না অন্যায় করেছেন সেই বিতর্ক বাদ দিয়ে রাতারাতি মুহূর্তের ভিতরে জামাত আবার একেবারে প্রভাব বলয়ের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ালো। এতে আরো বলা হয়েছে, জেনারেল ওয়াকার কয়েকটি সেনানিবাসে নিষিদ্ধ ঘোষিত জামাত নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। এটি সত্য মিথ্যা জানি না, তবে এটি তো আপনারা সকলেই শুনেছেন। তিনি যখন ডেকেছেন, টেলিভিশনে কথা বলেছেন, সর্বপ্রথম তিনি বলেছেন যে জামাত নেতারাও এখানে এসেছিলেন। জামাত প্রীতি তার একটি বদনাম বা সমালোচনা, এটি কিন্তু এখন জনমনে বেশ প্রতিষ্ঠিত। নর্থ ইস্ট যেসব কৌশলের কথা লিখেছে এই প্রতিবেদনে, এটা যদি বলি এরকম যে প্রথমে হচ্ছে ঘিরে ফেলা শেখ হাসিনাকে বা প্রধানমন্ত্রীকে, তারপর তাকে নির্ভরশীল করা গোয়েন্দাদের উপর, সেনাবাহিনীর উপর, এরপর বিচ্ছিন্ন করা জনগণ থেকে, রাজনীতির মাঠ থেকে, সকল জায়গা থেকে, প্রশাসন থেকে, এবং সবশেষে সরিয়ে দেওয়া ক্ষমতা থেকে। অর্থাৎ আমি দেখলাম যে এখানে 4 ধাপের গেম প্ল্যান বাস্তবায়ন করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে ইতিহাসে বিভিন্ন দেশে অনেক সরকারের পতন হয়েছে, কিন্তু এত যে সরকারের পতন হয়েছে, সব পতনের পেছনে কিন্তু এত প্রশ্ন থাকে না যত প্রশ্ন বাংলাদেশের সরকার প্রধানের পতনকে ঘিরে এখনো পর্যন্ত উচ্চারিত হচ্ছে। তাই বলছি, যদি এই প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলো সত্য হয়, তাহলে বুঝতে হবে 5 আগস্ট শুধু একটি রাজনৈতিক পরিবর্তন হয়নি, এটি শুধু একটি সরকার পতনের গল্প ছিল না, এটি ছিল বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় ইনসাইড গেম বা ইনসাইড অপারেশন, যেখানে রাষ্ট্রীয় ক্ষমতার ভেতর থেকেই লেখা হয়েছে সরকার পতনের স্ক্রিপ্ট। দেশি বিদেশি ডিপ স্টেট মিলে এটি লেখা হয়েছে। সুপ্রিয় দর্শক, 5 আগস্টের পর বাংলাদেশে সবকিছু বদলে গেছে, কিন্তু একটা জিনিস কিন্তু বদলায়নি, সেটা হলো সত্যটা এখনো আড়ালেই রয়ে গেছে। আমরা কি সেই সত্যটা কখনো জানতে পারবো? তো বাংলাদেশে আমি অবাক হয়ে যাই, যেই দেশে নির্বাচন হয়ে গেছে তারা তো বলতেছে খুব ভালো নির্বাচন হয়েছে, ঐতিহাসিক নির্বাচন হয়েছে তাদের দাবি। আমরা বলি না, আমরা তো বলি এটা মুসলেখা সরকার অনুরোধের আসরের ইলেকশন হয়েছে। তাদের হিসেবে ঐতিহাসিক নির্বাচন। অবশ্য এখন ইদানিং তার যে কোলাবোরেট রয়েছে জামাত, তারা আবার একটু মুসরে ডানে বা একটু কচুই মাছের মতো, বাই মাছের মতো এরকম নির্বাচন সঠিক হয়নি। দেখ, এটা তাদের ঘরের বাইরের ব্যাপার, ওই বিতর্ক আমরা যেতে চাই না। ইউনুস নাকি ইতিহাসের সবচেয়ে আদম ব্যাপার, ইউনুস সব ইতিহাস সবচেয়ে বড় বিচার ইলেকশন করেছে, তারপর ইলেকশন হয়েছে, ইলেকশন কমিশনার বলেছে। এত আর বিএনপি নাকি জনগণের দল, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে। তাহলে আমার প্রশ্ন, সদয় নিবেদন করতে চাই সবার কাছে, যে তাহলে বেড়াকে ফিরে যাচ্ছে না কেন? আর্মি কেন লাগে? অর্থাৎ আপনার যদি ঘরের খুঁটি এতই মজবুত হয়, তাহলে ঘরের চারিপাশে আবার অতিরিক্ত ঠিকা দিয়ে রাখছেন কেন? দালমি কুছ তো কালা হয়। তার মানে এই আপনার এই ঘর দুর্বল, খুঁটি দুর্বল, অথবা ঘরই আপনার না, তার জন্য খুঁটি লাগানো হচ্ছে। তা না হলে আপনি বলেন কোন পৃথিবীর কোন গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনী, এটাকে তো আমি এখন সেনাবাহিনী বলতে নারাজ, এটাকে আমি এখন ওয়াকার বাহিনী বলতে চাই। কারণ সেনাবাহিনী তো থাকতে পারে না একটি গণতান্ত্রিক রাষ্ট্রে। যদি তারা, যেহেতু তারা দাবি করেছে এটা নির্বাচিত হয়ে গেছে, নির্বাচন হোক বা না হোক, সেনাবাহিনীর কাম কি? সেনাবাহিনীর কাজ তো মাঠে থাকা না এতদিন, তাদের তো আরো কাজ আছে। সেই কাজ না করে তারা কেন এখানে? অর্থাৎ
বাংলাদেশের সেনাবাহিনী ওই যে তাদের যে বড় ভাই বা আব্বা শ্বশুর এই যে পাকিস্তান তারই মুখ পড়াইছে, আমাদের জামালপুরের ভাষায় যদি বলি, মানে তারা সেই ব্যবসা বাণিজ্য রাজনীতি হস্তক্ষেপ করবেই। তো আমরা ইতিহাস দেখলাম যে যেই দেশ মিলিটারি নিয়ন্ত্রিত হয় সেই দেশের হাল কি হয়, সেই দেশটা যে ভিখারিস্তানে পরিণত হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত, জ্বলন্ত দৃষ্টান্ত পেয়ারা পাকিস্তানিদের পাকিস্তান রাষ্ট্রটি। আজকে পাকিস্তানের নাম বাটখারা পাকিস্তান, কোথাও বলে কটোরা পাকিস্তান, মানে ওই যে ঘুরে ফিরে একই। তো সেই পাকিস্তানের জজবা আমাদের বাংলাদেশের মিলিটারিদের মধ্যে আসছে। তাদের কাজটা কি? তাদের কাজ তো রাজনীতিতে অংশগ্রহণ করা না। তাদের কাজটা কি? পাকিস্তানিদের প্রসেসে, সেই পাকিস্তানিদের দেখানোর পথেই তারা হাঁটতেছে। পাকিস্তানে যেমন সেনাবাহিনী সরাসরি পর্দার অন্তরালে থাকে না, তারা সরাসরি পর্দার সামনে চলে আসে, আমরা সেটা দেখেছি। তার জন্য পাকিস্তানের এই ৭৫ বছর বয়সে আজ পর্যন্ত কোনোদিন কোনো সরকার ৫ বছর টিকতে পারে নাই, আলহামদুলিল্লাহ ভবিষ্যতে টিকতে পারবে না। আর আমরা সবাই জানি, সারা পৃথিবী জানে যে পাকিস্তানে যে ক্ষমতায় আসে, যিনি শাসন ক্ষমতা নেন, তিনি সেনাবাহিনীর যে প্রধান থাকেন তার ড্রাইভার পেয়াদার মতো কাজ করে যান, আমরা সেটা দেখেছি। তো বাংলাদেশেও সেই কাজটা হয়েছে পর্দার পেছনে থেকে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে কোনো না কোনো ভাবে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিকে সরাসরি হস্তক্ষেপ করেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 15ই আগস্টের সেই হত্যাকাণ্ড নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু এবং আজও চলছে, যার জন্য বাংলাদেশের অর্থনীতি এখন থুবড়ে পড়েছে, যার জন্য বাংলাদেশের রাজনীতি মুখ থুবড়ে পড়েছে, গণতন্ত্র বিতাড়িত হয়েছে। এবং প্রতিবারই এমনকি এই হাত থেকে, এই সেনাবাহিনীর হাত থেকে, এই মিলিটারি, আসলে আমি সেনাবাহিনী বলতে রাজি না, এখন মিলিটারির হাত থেকে খোদ মিলিটারির ঘরে জন্ম নেওয়া এবং মিলিটারির তাঁবুতে জন্ম নেওয়া রাষ্ট্রটিও রাজনৈতিক দলটির প্রধানও মারা গেছে মিলিটারি হাতেই। এমনকি মানে জিয়াউর রহমানের কথা বলতেছি, তেমনি তারেক রহমান আজকে যিনি প্রধানমন্ত্রী, তার মাজার হাড্ডি এই সেনাবাহিনী ভেঙেছে, এই মিলিটারিরাই ভেঙেছে। তার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই মোল্লাতন্ত্র। তো যেই দেশের শুধুমাত্র মোল্লা অথবা মিলিটারি যে কোনো একটাই যদি সেই দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে, সেই দেশের রাজনীতিতে নাক গলায়, সেই দেশের রাজনীতির মানে প্রেসার বাহিনী হিসেবে কাজ করে এবং দখল করে, একটা বাহিনী যথেষ্ট দেশ ধ্বংস করার জন্য। সেই জায়গায় মোল্লার মিলিটারি দুইটাই, অর্থাৎ আপনার যদি ক্যান্সার এবং ক্যান্সার হয় বা যক্ষা হয়, দুইটার মধ্যে একটা হলে যথেষ্ট। সেই জায়গায় একই সাথে যদি ক্যান্সার ও যক্ষা একসাথে ধরে, তাহলে সেই রুগী তো বাঁচবে না। তো আমাদের বাংলাদেশে তাই হয়েছে। এই মোল্লা নামের ক্যান্সার, না মোল্লা নামের যক্ষা আর মিলিটারি নামের ক্যান্সার বাংলাদেশের রাজনীতিতে সরাসরি একটা রোগ হয়ে বসে পড়েছে এদের বুকের ভিতরে। তো এই দেশকে আপনি বাঁচাইতে পারবেন না, না অর্থনৈতিক ভাবে, না রাজনৈতিক ভাবে, না আপনি যে কোনো ভাবে আপনি পারবে, বিজ্ঞানের দিক থেকে বলেন, শিক্ষার কোথাও পারবেন না, পারে নাই কেউ। এবং আপনি খেয়াল করেন এরাও কিন্তু এই ভাড়াটিয়া বাহিনী হিসেবে এখন কাজ করবে, ঠিক পাকিস্তানের সেনাবাহিনী যেমন ভাড়াটিয়া হিসেবে কাজ করতেছে, সমস্ত সম্পত্তি রাখে আমেরিকা, কানাডা, ইউরোপে, ইউকেতে, সুইজারল্যান্ডে, বাংলাদেশও ঠিক তাই করতেছে। পাকিস্তানের জেনারেলদের যেমন আর্মিদের এখন কাজ যেমন তাদের ওই যে ব্যবসাতে নামা, বাংলাদেশেও দেখবেন সেনাবাহিনী এখন ব্যবসাতে নেমেছে, সেম কেস, একই কেস। শুধু বাংলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বংশনা, ধ্বংস করা না, সেই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক পদযাত্রাকে, গণতান্ত্রিক যাত্রাকে, বাংলাদেশের রাজনীতিকে চিরতরে ধ্বংস করে দেওয়া, সেই পরিকল্পনার কারণেই কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবেই। আপনি মনে করেন না যে বাংলাদেশের যে পুলিশের যে মোরালিটি, পুলিশের যে সাহসিকতা, এগুলো সব ধ্বংস করে দিয়েছে এটা পরিকল্পিতভাবে। এটা কিন্তু মোল্লাতন্ত্রের থেকে আসা বুদ্ধি এবং মোল্লাতন্ত্রদের দিয়েই কাজ করানো পৃষ্ঠপোষকতাই ছিল সেনাবাহিনী। অপ্রিয় হলেও সত্য কথা, আপনি দেখবেন ভাসুরের নাম কেউ নিতে চায় না, এই দুইটা নাম মানে অনেকে রাগ করে, কেউ কেউ আছে আসতে বলো মিলিটারির নাম নিও না, মিলিটারির নাম নিও না, আবার আর মোল্লার নাম তো নিতেই দিবে না। ঠিক আছে, এই যে মোল্লার যে এত ছেঁচা দিল আওয়ামী লীগের, এমনকি এখন বিএনপির ছেঁচা দিবে, নিশ্চিত থাকেন। আজকে আমি আপনার চ্যানেলের মাধ্যমে এর আগেও কিছু ভবিষ্যৎবাণী করে রেখেছি, আবার বলি, ঠিক আজকে যেভাবে মানে এই 2024-এ 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই মৌলবাদী দলগুলো, তথাকথিত ইসলামী মৌলবাদী দলগুলো যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লেগেছে, এর চাইতে ভয়ঙ্কর ক্ষতি করবে বিএনপির। আপনি নিশ্চিত থাকেন আগামীতে কোনোদিন যদি বিএনপিকে তছনছ করে দেওয়া হয়, সেটা কিন্তু আওয়ামী লীগের করতে হবে না,
এই মৌলবাদীরাই করবে। শুনেন, আমি একবার বলেছিলাম অনেক আগে যে ঘটনাটা 2008-এ ঘটেছিল, সেনাবাহিনী ঘটিয়েছিল, এইটা আওয়ামী লীগের উপরে একদিন ঘটবে। মানুষ তখন হাসাহাসি করছিল। আমি এটা বলেছিলাম, সেম কাহিনী ঘটবে। এবং সেটা কিন্তু তারা বিএনপির চাইতে ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগের উপরে ঘটাইতেছে এই সেনাবাহিনী। সেনাবাহিনী আসলে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চাচ্ছে, শুধু আওয়ামী লীগ না। বাংলাদেশ সেনাবাহিনী একটা সো কল্ড মোল্লাতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার জন্য এগিয়ে যাচ্ছে। তারা আফগানিস্তানের মতো বাংলাদেশে একটি জিহাদি রাষ্ট্র বানানোর পরিকল্পনা করা হচ্ছে। সেনাবাহিনীর ভিতরে মৌলবাদী সরাসরি জামাত না, শুধু হেফাজত না, সরাসরি সালাফি এবং হিজবুত তাহরিরের জঙ্গিবাদীরা ঢুকে গেছে। আমি নিজে সেনাবাহিনীর ক্লাসে দেখেছি, সেনাবাহিনীদের ওইখানে একটি ক্লাস চলতেছিল, সেইখানে আওয়ামী লীগ ক্ষমতায়, এটা আমি লিখেছি, এমন না যে এখন বলতেছি, এটা আমি তখন লিখেছিলাম। কেউ এটা নিয়ে নাক গলায় নেই, কথা বলে নেই। আমি ওই ক্লাসে দেখেছি একজন বলছিল ছাত্রলীগ হলো পৃথিবীর সবচেয়ে খারাপ সংগঠন, বঙ্গবন্ধুর সবচেয়ে খারাপ ব্যক্তি, আওয়ামী লীগ হলো সবচেয়ে বাজে সংগঠন, মানে এরা হচ্ছে ভারতের দালাল। একটা ক্যান্টনমেন্টের ভিতরে বলতেছিল, ক্লাসের ভিতরে, কেউ প্রতিবাদ করে নাই। সেই ক্লাসে আমি উপস্থিত ছিলাম, কেউ বলতে পারবো না চুদুর বুদুর করে যে বানায় বলছে, কারণ ওই ক্লাসে আমিও কোনো না কোনো ভাবে ছাত্র হিসেবে ছিলাম। সেই ওখানে তো ছাত্র না, আমরা শিক্ষা, আমরা আমরা একটা ট্রেনিং নিতে গিয়েছিলাম, তখন ক্লাসে এগুলো বলেছে। সেনাবাহিনীর পোশাক পরা লোক বসে আছে, সেখানে বলেছিল যে গণতন্ত্র হারাম, সমাজতন্ত্র হারাম বলেছিল। আমাদের আরবি ক্লাস নিত, সেখানে সিভিল লোক হিসেবে, সিভিলের মধ্যে আমি ছিলাম, যারা আমরা সিভিল ছিলাম পাশে পোশাকি লোক থাকতো, সেখানে স্পষ্ট বলতেছে তারা বঙ্গবন্ধুকে গালি দিত, তাকে জাতির পিতা মানতো না, প্রকাশ্য ক্যান্টনমেন্টের ভিতরে বলতো। কেউ কথা বলে নাই, ক্যান্টনমেন্টের নামটা আমি বললাম না সঙ্গত কারণেই। আমি নিজের চোখে দেখেছি ক্যান্টনমেন্টের ভিতরে, আমি নিজের চোখে দেখেছি যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো লিখে গাছের ভিতরে পেরাক মারা। আপনি বলেন তো, এটা কি গুলিস্তানে ফুটপাত পেয়েছেন আপনি, যেখানে একটা পাখি যাইতে পারে না, যেখানে একটা গাছের পাতা পরে থাকতে পারে না শুকনো, সেখানে কারা এগুলো লিখেছে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কারা লিখেছিল? আমি যেগুলো বলতেছি তখন আওয়ামী লীগ ক্ষমতা, এই সরকারের সময় তো লাভই নাই। এটা আওয়ামী লীগ ক্ষমতা, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী, আমি নিজের চোখে দেখে আসছি এগুলা।